রাত 12টার পর যদি হঠাৎ তোমার ফোন বেজে ওঠে আর স্ক্রিনে ভেসে ওঠে এমন একজনের নাম যে মানুষটা 3 মাস আগেই মারা গেছে, তাহলে তুমি কি করবে? ফোনটা ধরবে নাকি ভয় পেয়ে ছুঁড়ে ফেলে দেবে? আমি সেদিন ফোনটা ধরেছিলাম, আর সেই একটা সিদ্ধান্তই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছিল। আমার নাম রাফি। ঢাকার এক পুরনো এলাকায় আমি একা একটা ভাড়া বাসায় থাকি। ছোট একটা প্রাইভেট চাকরি করি। আমার জীবনে বন্ধু বলতে খুব বেশি কেউ ছিল না, তবে একজন ছিল, নাবিল। নাবিল শুধু আমার বন্ধু ছিল না, সে ছিল আমার ছোটবেলার সঙ্গী। আমার সব গোপন কথা জানত, আমার ভয়, আমার স্বপ্ন, আমার দুর্বলতা, সব। আমরা একসঙ্গে স্কুলে পড়েছি, একসঙ্গে কলেজে গেছি, একসঙ্গে কত রাত জেগে গল্প করেছি তার কোনো হিসাব নেই। কিন্তু 3 মাস আগে একটা ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় নাবিল মারা যায়। সেদিন বৃষ্টি হচ্ছিল। নাবিল মোটরবাইক চালিয়ে বাসায় ফিরছিল। রাত প্রায় 11:30। হাইওয়ের এক ফাঁকা মোড়ে একটা ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকের ওপর উঠে যায়। লোকজন বলেছিল মৃত্যুটা নাকি ঘটনাস্থলেই হয়েছিল। আমি যখন হাসপাতালের মর্গে গিয়ে নাবিলের মুখটা শেষবারের মতো দেখেছিলাম, তখনও আমার বিশ্বাস হচ্ছিল না। যে মানুষটা গতকালও আমার সঙ্গে চা খেয়েছে, আজ সে নিথর হয়ে সাদা কাপড়ে ঢাকা। তারপর থেকে আমি খুব বদলে গিয়েছিলাম। রাতে ঘুম হতো না। ফোনে নাবিলের নামটা ডিলিট করতে পারিনি। তার নাম এখনও সেভ করা ছিল, নাবিল ব্রাদার। আমি মাঝে মাঝে চ্যাট খুলে তার পুরনো মেসেজ পড়তাম। শেষ মেসেজটা ছিল খুব ছোট, ভাই, বাসায় গিয়ে ফোন দিচ্ছে। কিন্তু সে আর কোনোদিন ফোন দেয়নি। ঘটনাটা শুরু হয় এক বৃহস্পতিবার রাতে। সেদিন অফিস থেকে অনেক ক্লান্ত হয়ে ফিরেছিলাম। বাইরে প্রচণ্ড গরম, আর আমার মাথাটাও ব্যথা করছিল। রাত 11টার দিকে খেয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ রাত 12:17 ফোনের রিংটোনে আমার ঘুম ভাঙল। ঘুম জড়ানো চোখে মোবাইলটা হাতে নিয়ে দেখি স্ক্রিনে লেখা, নাবিল ব্রাদার কলিং। আমার বুকের ভেতরটা যেন হঠাৎ জমে গেল। প্রথমে ভাবলাম হয়তো আমি স্বপ্ন দেখছি। চোখ মুছে আবার তাকালাম। না, স্পষ্ট দেখা যাচ্ছে নাবিলের নাম। একই নাম, একই নম্বর। আমার হাত কাঁপছিল। ফোনটা থেমে গেল। আমি স্থির হয়ে বসে রইলাম। মাথার ভেতর একটাই কথা ঘুরছিল, এটা কিভাবে সম্ভব? আমি নিজেকে বোঝালাম হয়তো কেউই নম্বরটা ব্যবহার করছে, হয়তো সিমটা অন্য কারুর কাছে গেছে। ঠিক তখনই আবার ফোনটা বেজে উঠল। আবারও নাবিল ব্রাদার কলিং। এইবার আমি কাঁপতে কাঁপতে কল রিসিভ করলাম। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ডে নীরবতা। তারপর খুব ধীর, কর্কশ, ঠান্ডা একটা গলা ভেসে এলো, রাফি, দরজা খোল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ওই গলাটা নাবিলেরই ছিল, কিন্তু স্বাভাবিক নাবিলের কণ্ঠ না। শুনতে লাগছিল যেন খুব দূর থেকে, অনেক নিচু, ভারী আর শ্বাসকষ্টে ভরা। আমি থরথর করে বললাম, কে কে বলছেন? ওপাশ থেকে আবার এলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার দরজার দিকে তাকিয়ে রইলাম। আমার ফ্ল্যাটের দরজার নিচ দিয়ে অন্ধকার করিডোরের ফ্যাকাশে আলো ঢুকছিল, কিন্তু সেই আলোয় আমি যেন একটা ছায়া দেখতে পেলাম। একজোড়া পা। কেউ একজন দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আমার বুকের ধরপড়া নিয়ে এত বেড়ে গিয়েছিল যে নিজের শ্বাসের শব্দও শুনতে পাচ্ছিলাম না। আমি কোনো উত্তর দিলাম না। ওপাশ থেকে আবার নাবিলের গলা, রাফি, এতদিন পর এলাম, দরজা খুলবি না? এইবার গলার সঙ্গে একটা অদ্ভুত ঘর্ষণের শব্দ মিশে গেল। মনে হচ্ছিল যেন ভেজা গলায় কেউ কথা বলছে, যেন ফুসফুসে কাদা জমে আছে। আমি সাহস করে দরজার কাছে গেলাম, কিন্তু চোখ রাখলাম পিপ হলে। বাইরে যা দেখলাম তা দেখে আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। করিডোরে হালকা হলুদ আলো। একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার শরীর কেমন বেঁকে আছে, মাথা সামান্য কাত, গায়ের জামা ভেজা, আর মুখের ডান পাশটা থেতলানো। মুখটা নাবিলের, কিন্তু সেটা কোনো জীবিত মানুষের মুখ না। চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা, ঠোঁট নীলচে, আর গলার পাশ দিয়ে কালচে কিছু ঝরছে। আমার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল।
হঠাৎ দরজার ওপাশ থেকে ঠক 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 3টে ধীর শব্দ, তারপর ফিসফিসে গলায়, রাফি, তুই আমাকে ফেলে চলে গেছিলি। আমার মাথার ভেতর যেন বাজ পড়ে গেল। আমি তো নাবিলকে ফেলে যাইনি। কিন্তু পরের কথাটা শুনে আমার শরীর অবশ হয়ে গেল। তুই জানিস। আমি পেছনে সরে গেলাম, কারণ আমি সত্যিটা জানতাম। নাবিল যেদিন মারা যায় সেদিন দুর্ঘটনার আগে সে আমাকে ফোন করেছিল। আমি জানতাম সে নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাচ্ছে। আমি চাইলে গিয়ে তাকে থামাতে পারতাম, কিন্তু আমি বিরক্ত হয়ে ফোনটা কেটে দিয়েছিলাম। শুধু তাই নয়, ওই রাতেই তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। নাবিল আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, ফিরিয়ে দিচ্ছিল না। রাগের মাথায় আমি বলেছিলাম, মরলেও যেন আর আমার কাছে না আসিস। এই কথাটা আমি কাউকে কোনোদিন বলিনি, কিন্তু দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা জিনিসটা জানত। আমি কাঁপতে কাঁপতে বললাম, নাবিল, আমি আমি রাগ করে বলেছিলাম। ওপাশ থেকে এইবার হাসির শব্দ এলো। না, ওটা হাসি না, মনে হচ্ছিল ভাঙা গলায় কেউ কাঁদতে কাঁদতে হাসছে। রাগ করে বলেছিলিস, তাই না? হঠাৎ করিডোরের আলো টিমটিম করে নিভে গেল। আমার ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল, শুধু ফোনের স্ক্রিনের নীল আলো। তারপর দরজায় এবার জোরে আঘাত পড়ল। থাম, থাম, থাম। আমি চিৎকার করে উঠলাম, পেছনে সরে গিয়ে বিছানার পাশে পড়ে গেলাম। ফোনের ওপাশ থেকে নাবিলের গলা এবার বদলে গেল। একসঙ্গে অনেকগুলো গলা কথা বলছে, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। আমি কাঁদতে কাঁদতে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। গলা শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল দরজাটা যে কোনো সময় ভেঙে যাবে। ঠিক তখনই সবকিছু থেমে গেল। দরজার শব্দ নেই, গলা নেই, ফোনও কেটে গেছে। পুরো ঘর নিস্তব্ধ। আমি অনেকক্ষণ পর্যন্ত নড়তে পারিনি। ফজরের আজান না শোনা অবধি সেভাবেই বসেছিলাম। সকাল হলে দরজা খুললাম। করিডরে কেউ নেই, কিন্তু দরজার নিচে একটা জিনিস পড়েছিল, একটা পুরনো কাদা মাখা চাবির রিং। আমি সেটা হাতে নিয়ে জমে গেলাম। এটা নাবিলের বাইকের চাবির রিং। লাল রঙের ছোট একটা প্লাস্টিক ট্যাগ লাগানো ছিল, যেটাতে লেখা রাইড টিল ডেথ। আমি নিজেই রিংটা তাকে জন্মদিনে উপহার দিয়েছিলাম। আমার হাত বরফ হয়ে গেল। এইবার আমি ঠিক করলাম, যাই হোক, এর শেষ আমাকে জানতে হবে। আমি সেদিনই নাবিলের ছোট ভাই সাজিবের সঙ্গে দেখা করলাম। ওকে সবকিছু বলতে পারিনি, শুধু জিজ্ঞেস করলাম, নাবিলের বাইকের চাবিটা কোথায়? সাজিব বলল, চাবিটা তো আর পাওয়া যায়নি ভাইয়া, দুর্ঘটনার দিন থেকেই হারানো। আমার মুখ শুকিয়ে গেল। তারপর আমি গেলাম সেই হাইওয়ের মোড়ে যেখানে নাবিল মারা গিয়েছিল। সন্ধ্যের পর জায়গাটা একদম ফাঁকা হয়ে যায়। রাস্তার পাশে একটা ভাঙা গার্ডরেল, তার নিচে ঝোপ, আর একটু দূরে ড্রেনের মতো গভীর নালা। লোকজন বলে সেদিন ট্রাকের ধাক্কায় নাবিল নাকি রাস্তা থেকে ছিটকে ওই নালার পাশে পড়েছিল। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে নামলাম। বাতাসে কেমন একটা পচা গন্ধ। কিছু দূর যেতেই আমার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে আবার নাবিল ব্রাদার কলিং। এইবার আমার ভয় লাগলেও আমি কলটা ধরলাম। ওপাশ থেকে আস্তে আস্তে ভেসে এলো, নিচে দেখো। আমি ফ্ল্যাশটা মাটির দিকে ধরলাম, আর তারপর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কাদার ভেতর আধা পোতা অবস্থায় একটা মোবাইল ফোন পড়ে আছে, স্ক্রিন ভাঙা, পুরোটাই মাটি আর শুকনো রক্তে মাখা। আমি সেটা তুলে নিলাম। ফোনটা নাবিলের। হঠাৎ আমার নিজের ফোন কেটে গেল, আর হাতে ধরা মৃত মোবাইলটার স্ক্রিন ধীরে ধীরে জ্বলে উঠল। স্ক্রিনে কোনো ওয়ালপেপার নেই, শুধু একটা ভিডিও ফাইল। ভিডিওটা নিজে থেকেই চালু হয়ে গেল। ভিডিওতে দেখা গেল বৃষ্টির রাত। কাঁপতে কাঁপতে নাবিল সেলফি ক্যামেরায় ভিডিও করছে। সে বলছে, রাফি, যদি কিছু হয়, এই ভিডিওটা কেউ পেলে শুন। তার গলা কাঁপছিল। আমি একা না,
একটা কালো প্রাইভেট কার আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছে। আমি ভয় পাচ্ছি। ভিডিওর পেছনে হেডলাইটের আলো দেখা যাচ্ছিল। তারপর নাবিল বলল, যদি আমি বাঁচি না, তাহলে এটা দুর্ঘটনা না। ভিডিও হঠাৎ থেমে গেল। আমার মাথার ভেতর যেন বিস্ফোরণ হলো। মানে, নাবিলের মৃত্যু স্রেফ দুর্ঘটনা ছিল না। আমি তক্ষুনি সবকিছু পুলিশকে জানালাম, ভিডিওটা দিলাম, তদন্ত শুরু হলো। 2 সপ্তাহ পরে জানা গেল নাবিল আসলে একটা অবৈধ ড্রাগ চক্রের ব্যাপারে কিছু জেনে গিয়েছিল। ওকে ভয় দেখানো হচ্ছিল। আর সেদিন যে ট্রাক ধাক্কা দিয়েছিল সেটা ছিল পরিকল্পিত। কেসটা আবার খোলা হলো। সবাই বলল ভালো হয়েছে, সত্যিটা বেরিয়ে এসেছে। কিন্তু আমি জানতাম সত্যিটা বেরিয়ে এসেছে